নমস্কার, আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। WBCS এবং UPSC স্পেশাল আমাদের এই চ্যানেলটি। আমাদের এই চ্যানেলে অল জিএস পেপারসের সাথে সাথে বাংলা অপশনাল, হিস্ট্রি অপশনাল, কম্পালসারি বাংলা ইংলিশ ইত্যাদি ক্লাস করানো হয়। আমরা জিএস পেপারসের একটা সেগমেন্ট শুরু করেছি, সেটা হচ্ছে গিয়ে আমরা ইতিহাস নিয়ে আলোচনা করছিলাম। WBCS এর ইতিহাসটাকে তোমরা জানো, আগের ক্লাসেও আমি বলেছি WBCS এ বা PSC যে কোনো এক্সামে ইতিহাসটাকে খুব গুরুত্ব দেওয়া হয় এবং WBCS প্রিলিমিনারির সাথে WBCS মেইনসের কিন্তু একটা ইতিহাসের দিক থেকে অনেকটাই পার্থক্য। শুধুমাত্র ইতিহাস কেন, যে কোনো টপিক থেকেই কিন্তু প্রিলির জন্য আমাদের যে লেয়ার্ড পড়াশোনাটা করতে হয় সেটা কিন্তু মেইনসে গিয়ে একটু ডেপথে গিয়ে পড়তে হয়, তাই তো? তো তোমরা সবার আগে যেটা করবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আর সিলেবাস। এটা খুব ভালো করে তোমরা আশা করি দেখে নিয়েছো এবং অবশ্যই যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু শুরুটা এভাবেই করবে। অবশ্যই প্রথমে সিলেবাসটা ভালো করে দেখবে এবং তারপরে আমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার করতে হবে, ঠিক আছে? আজকে আমরা যেটা আলোচনা করব সেটা অবশ্যই মেইনস ওরিয়েন্টেড, WBCS হিস্ট্রি মেইনস ওরিয়েন্টেড। আমরা মুঘল সাম্রাজ্য করছিলাম, সুলতানি শাসন করেছি। আজকে যেটা আমরা আলোচনা করব সেটাকে সবাই একটু নেগলেক্ট করে যায়। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে ঔরঙ্গজেবের পরবর্তী মুঘল শাসকগণ। এটা কিন্তু আমাদের সিলেবাসেও রয়েছে। সিলেবাসটা তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে যে ঔরঙ্গজেবের যে পরবর্তী মুঘল শাসকগণ রয়েছে সেখান থেকেও কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসে। হ্যাঁ, তো সেটাকে নেগলেক্ট করলে চলবে না। আমরা মোগল সাম্রাজ্য বলতে বাবর থেকে ঔরঙ্গজেব অবধি জানি। তো 1526 থেকে 1707 এই সময়টা হচ্ছে কি আমরা বাবর থেকে ঔরঙ্গজেব। বাবরের বাবরের আমাদের ভারতবর্ষে 1526 সালে পানিপথের যুদ্ধের দ্বারা ভারতবর্ষে আগমন এবং 1707 সালে ঔরঙ্গজেবের মৃত্যু। এইটুকু আমরা জানি যে মোগল সাম্রাজ্যের যদি বলা যেতে পারে যে গুরুত্বপূর্ণ দিক বা গুরুত্বপূর্ণ যুগ, যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ সম্রাট যারা রয়েছেন বাবর থেকে ঔরঙ্গজেব অবধি, সেটা অবশ্যই ঠিক। কিন্তু ঔরঙ্গজেবের পরবর্তী যে শাসকরা, অর্থাৎ ভারতে মোগল সাম্রাজ্য 1526 থেকে আমাদের 1857 অবধি ছিল। হ্যাঁ, এই সময়কালের মধ্যে 1707 অবধি তো আমরা ঔরঙ্গজেব অবধি জানলাম, কিন্তু ঔরঙ্গজেবের পরবর্তী যে শাসকেরা রয়েছেন 1857 পর্যন্ত, সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের আগে পর্যন্ত, যখন ভারতবর্ষে ইংরেজ শাসন একেবারে প্রতিষ্ঠা পাচ্ছে, তার আগে পর্যন্ত মোগল সাম্রাজ্যের যে দিকটা রয়েছে সেটাও কিন্তু সেরকমভাবে গুরুত্বপূর্ণ। প্রিলির জন্যও গুরুত্বপূর্ণ এবং মেইনসের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এটাকে তোমরা অবশ্যই নেগলেক্ট করো না। তো মোটামুটি আমরা যদি মোগল সাম্রাজ্য ধরি, তো মোগল সাম্রাজ্যের মধ্যে আমাদের টোটাল 17 জন সম্রাট আছেন, একদম বাবর থেকে শুরু করে দ্বিতীয় বাহাদুর শাহ পর্যন্ত। হ্যাঁ, টোটাল 17 জন সম্রাট রয়েছেন। এই 17 জন সম্রাট সম্পর্কে কিন্তু আমাদের মোটামুটি ধারণা রাখতেই হবে। অবশ্যই বাবর থেকে ঔরঙ্গজেব অবধি এই সময়কালটা অবশ্যই সবার আগে মাথায় রাখতে হবে। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেখান থেকেই আসে, কিন্তু অবশ্যই ঔরঙ্গজেবের পরবর্তী যারা শাসকেরা রয়েছেন সেটাকে কিন্তু একেবারেই নেগলেক্ট করা যাবে না। তো আমি পরপর তোমাদের ঔরঙ্গজেবের পরবর্তীকালে যে শাসকগণ ছিলেন তাদের সময়কাল সমেত বলছি, তোমরা কিন্তু নোট করে নাও, ঠিক আছে? এবার তোমরা যে কোনো একটা বই ফলো করতে পারো। হ্যাঁ, আমার কাছে স্বদেশ সভ্যতা ও বিশ্ব রয়েছে। স্বদেশ সভ্যতা বিশ্বের মধ্যে এইরকম খুব ভালো করে এই মোগল পরবর্তী ঔরঙ্গজেব পরবর্তী যে শাসকেরা রয়েছেন, ঔরঙ্গজেবের পরবর্তী যে মোগল শাসকেরা রয়েছে সেটা কিন্তু খুব ভালো করে দেওয়া রয়েছে, ঠিক আছে? তো তোমরা ওই বইটা অবশ্যই ফলো করতে পারো। তাহলে আমরা মোটামুটি সাল সমেত আমরা ঔরঙ্গজেবের পরবর্তী শাসকদের সম্পর্কে একটু বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে প্রথমে বলছি যে ঔরঙ্গজেবের মৃত্যু হচ্ছে কি 1707 সাল, ঠিক আছে? তারপরে মুয়াজ্জম, ঔরঙ্গজেবের যে সন্তান মুয়াজ্জম ছিলেন, তৃতীয় সন্তান। যদি প্রথম সন্তানকে ভাতৃদ্বন্দ্ব একটা শুরু হয়, আমরা প্রথম থেকেই জানি, যখনই আমরা মোগল সাম্রাজ্য সম্পর্কে পড়েছি আমরা শুনেছি ভাতৃদ্বন্দ্বের কথা, গৃহযুদ্ধের কথা। এবং মোগল সম্রাটদের মধ্যে যেহেতু উত্তরাধিকারী কোনো আইন ছিল না, তাই প্রত্যেক পুত্রই কিন্তু তার জন্য দাবিদার হতেন এবং খুব বেশি করে ভাতৃদ্বন্দ্ব বা গৃহযুদ্ধ বাধ্য, ঠিক আছে? তো মুয়াজ্জম হচ্ছে গিয়ে আমাদের প্রথম বাহাদুর শাহ নাম নিয়ে 1707 সালে সিংহাসনে বসেন। তার সময়কাল হচ্ছে 1707 থেকে 1712, ঠিক আছে? তাহলে মুয়াজ্জম হচ্ছে প্রথম বাহাদুর শাহের আরেক নাম। তারপরে হচ্ছে জাহানদার শাহ। জাহানদার শাহ হচ্ছে 1712 থেকে 13, একটা বছর মাত্র রাজত্ব করেন। ফারুক শিয়ার 1713 থেকে 1719, ফারুক শিয়ারের ফরমান সম্পর্কে আমরা মোটামুটি ধারণা রয়েছে আমাদের। তারপরে আমরা দেখি রফি উদ দারাজাত, যেটা হচ্ছে কি 1719 সালেরই 28শে ফেব্রুয়ারি থেকে 4 জুন অবধি। আবার রফিউদ্দৌলা জুন থেকে সেপ্টেম্বর 1719 সালে। তাহলে একটা বছরে দুজন সম্রাট পরিবর্তন হয়েছিল। আচ্ছা, তারপরে হচ্ছে কি মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহ হচ্ছে গিয়ে 1719 থেকে 1748 খ্রিস্টাব্দ। আহম্মদ শাহ তার পরবর্তী শাসক 1748 থেকে 1754। তারপরে হচ্ছে দ্বিতীয় আলমগীর 1754 থেকে 1759। দ্বিতীয় শাহ আলম
তারপর উনি হচ্ছেন 1759 থেকে 1806 এবং দ্বিতীয় আকবর 1806 থেকে 1837 এবং আমাদের মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ 1837 থেকে 1858। হ্যাঁ, তো এই যে সময়কাল মোট আমরা বাবর থেকে শুরু করে একেবারে আমরা যদি দ্বিতীয় বাহাদুর শাহ অবধি দেখি তাহলে আমরা 17 জন সম্রাটকে পাই। কিন্তু 17 জন সম্রাটের মধ্যে প্রথম মানে ঔরঙ্গজেব অবধি বাদ দিলে পরবর্তী যে শাসক গোষ্ঠী তারা কিন্তু অপেক্ষাকৃত দুর্বল ছিল এবং মুঘল সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করেছিল। তো আমরা এই ক্লাসে মুঘল সাম্রাজ্যের পতনেরও কিছু আলোচনা আমরা করে নিতে পারি, কারণ আমরা যখনই ঔরঙ্গজেবের পরবর্তী শাসকগণ সম্পর্কে আলোচনা করব তখনই আমাদের কিন্তু মুঘল সাম্রাজ্যের পতনোন্মুখ জায়গাটা কিন্তু মাথায় আসবে। হ্যাঁ, যদিও মুঘল সাম্রাজ্যের পতন শুরু হয়ে গেছিল ঔরঙ্গজেবের সময়কাল থেকেই। হ্যাঁ, তার জন্য বিশাল আমরা অনেকগুলো কারণ দেখতে পাবো, মোটামুটি 8-10 রকমের কারণ আছে। বিভিন্ন সমালোচক বিভিন্ন ঐতিহাসিক, সামরিক, ঐতিহাসিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিভিন্ন কারণ হিসেবে দেখেছে। কিন্তু আমাদের যেগুলো কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে মুঘল সাম্রাজ্যের পতনের কারণ হিসেবে, সেটা হচ্ছে গিয়ে প্রথম হচ্ছে গিয়ে আমাদের মুঘল সাম্রাজ্যের যে সাম্রাজ্যের বিশালতা। হ্যাঁ, একেবারে মানে যেটা আমাদের আকবর সময়কাল থেকে যে সাম্রাজ্যবাদের সূচনাটা হয়েছিল সেই আকবরের পরবর্তী ধাপে ধাপে এগিয়ে গিয়ে জাহাঙ্গীরের সময় সেটা এতটাই বিশাল আকার ধারণ করে যে একেবারে উত্তর ভারত থেকে শুরু করে একেবারে দক্ষিণ ভারত অবধি সম্পূর্ণ জায়গায় মুঘল সাম্রাজ্যের কিন্তু মানে আধিপত্যটা ছিল। কিন্তু এই এত বড় রাজ্যকে সামলানোর জন্য একেবারে উত্তর ভারতের দিল্লি থেকে এত বড় সাম্রাজ্যকে সামলানো মানে সম্ভব ছিল না মানে শাসকের পক্ষে। তার ফলে কি হচ্ছিল, প্রাদেশিক যে শাসকরা ছিলেন তারা কি করতেন, যুদ্ধ ঘোষণা করতেন, বিদ্রোহ করতেন এবং সেই বিদ্রোহ দমন করা, দিল্লি থেকে বসে বিদ্রোহ দমন করা কিন্তু কঠিন হয়ে যাচ্ছিল। ঠিক আছে, তো সেটা একটা বড় কারণ। এবং ঔরঙ্গজেবের একটি সবথেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, কারণ ঔরঙ্গজেব কি করেছিল, অন্যান্য মানে আমরা যদি আকবর, শাহজাহান, জাহাঙ্গীর এই সময়কালটা দেখি তাহলে আমরা দেখেছি মোটামুটি ধর্মনিরপেক্ষ জায়গা কিন্তু বজায় ছিল মুঘল সাম্রাজ্যে। এবং আকবরের সময় তো অবশ্যই হিন্দুদেরকে গুরুত্ব দেওয়া হয়েছিল এবং মারাঠাদের থেকে শুরু করে রাজপুতদের একটা জায়গা স্তম্ভ হিসাবে মুঘল সাম্রাজ্যের ছিল। কিন্তু আমরা যখনই দেখছি ঔরঙ্গজেব কিন্তু ধর্মটাকে একেবারে ধর্মবিদ্বেষী ছিলেন, পরধর্মবিদ্বেষী ছিলেন এবং একটা ইসলামিক রাষ্ট্র গঠন করার চেষ্টা করছিলেন। এবং যার ফলে কি হয়, হিন্দুরা রুষ্ট হন এবং মারাঠাদের থেকে তার একটা দূরত্ব তৈরি হয়। বিদ্রোহ ঘোষণা করে মারাঠারা, জাট, সতনামি, হ্যাঁ, শিখেরা বিদ্রোহ ঘোষণা করতে পরপর শুরু করে, যার ফলে আরও বেশি ঔরঙ্গজেবের শাসনকাল থেকে কিন্তু মুঘল সাম্রাজ্যের কিন্তু পতন শুরু হয়ে গেছিল। এইগুলো ছোট ছোট বিষয় এই পতনের কারণ। এবং ঔরঙ্গজেব পরবর্তী কালে আমরা যখন দেখতে পাই যে বিভিন্ন শাসকগণ যারা ছিলেন, মুঘল সাম্রাজ্য কি ছিল, মানে স্বৈরাচারিতার জায়গা ছিল এবং একচ্ছত্র শাসকের দক্ষতার উপর ভিত্তি করে মুঘল সাম্রাজ্য টিকে ছিল। ঔরঙ্গজেবের পূর্ববর্তী যারা ছিলেন তারা বাবর থেকে শুরু করে আকবর, শাহজাহান, জাহাঙ্গীর, তারা একজন মানে বলিষ্ঠ শাসক হিসেবে ছিলেন, সুশাসক, দক্ষ শাসক হিসেবে ছিলেন। কিন্তু ঔরঙ্গজেবের যে পরবর্তী শাসকগণরা ছিলেন তারা নয় বিলাস বাসনে প্রমত্ত ছিলেন। ঠিক আছে, তো এই বিলাস বাসনতায় বা আমরা যদি দেখি যে প্রথম বাহাদুর শাহ 63 বছর বয়সে, বৃদ্ধ বয়সে তিনি সাম্রাজ্যটাকে নিচ্ছেন, হ্যাঁ, সাম্রাজ্যটা মানে তিনি সিংহাসনে বসছেন, সেই জায়গাগুলো থেকে মানে একেবারে তার দৈহিক ক্ষমতা, মানসিক ক্ষমতা, বিলাসিতা, পরপর যারা শাসকগণ ছিলেন ঔরঙ্গজেবের পরবর্তী শাসকগণ তারা ভীষণভাবেই দুর্বল চিত্তের ছিলেন, যার ফলে আমাদের এত বড় একটা যে সাম্রাজ্য সেটাকে কিন্তু ধরে রাখতে পারেনি ঔরঙ্গজেবের পরবর্তী শাসকগণেরা। ঠিক আছে, এরপরে আমরা দেখি যে মুঘল সাম্রাজ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে অভিজাত বর্গরা। হ্যাঁ, সেই অভিজাত বর্গরার একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল। এই অভিজাত বর্গদের মধ্যে মানে অভিজাত বর্গরা কি ছিল, মুঘল সাম্রাজ্যের স্তম্ভ ছিল। হ্যাঁ, তো এই স্তম্ভ আস্তে আস্তে কি হলো, তাদের মধ্যে নিজেদের মধ্যেই রেষারেষি, দলাদলি হওয়া শুরু করলো। আমরা ঔরঙ্গজেবের পরবর্তী ঔরঙ্গজেবের সময়কালে দেখেছিলাম তিনটে গোষ্ঠীতে ভাগ হয়ে যাচ্ছিল, ইরানি, তুরানি, হিন্দুস্থানি। হ্যাঁ, এই জায়গাগুলো বা ভারতীয় মুসলমানদের বলা হতো শেখজাদা। হ্যাঁ, তো এই জায়গাগুলো থেকে কিন্তু আলাদা আলাদা গোষ্ঠীভাবে তৈরি হয়েছিল। এবং মোহাম্মদ শাহের আমলে, হ্যাঁ, দ্বিতীয় শাহ আলমের আমলে আমরা দেখি যে এই ইরানি বা তুরানি বংশের কিন্তু সবথেকে গোষ্ঠীদ্বন্দ্বের ফলে কি হয়, এই সাম্রাজ্যের মধ্যে
একটা কিন্তু ভিতর থেকেই ফাটল ধরা শুরু হয়। হ্যাঁ, এবং তার মধ্যে অর্থনৈতিক কারণও ছিল। মোগল সম্রাটদের বিলাসবাসন জীবন এবং সেনা মোতায়েন রাখার জন্য যে একটা বিপুল খরচ হতো, সেই জায়গাটাও কিন্তু অস্বীকার করা যায় না। এছাড়া আমরা আর একটা দিকটা দেখতে পারি, সেটা হচ্ছে গিয়ে মনসবদারি প্রথা বা জায়গিরদারি প্রথা। মনসবদার সম্পর্কে আমরা জানি যে একটা যারা মনসবদার ছিল তাদেরকে কিছু কিছু ক্ষেত্রে বেতনের জায়গায় জায়গির দেওয়া হতো, অর্থাৎ জমি দেওয়া হতো। হ্যাঁ, তো আস্তে আস্তে যখন ঔরঙ্গজেবের সময়কালে মনসবদারদের সংখ্যা বিপুল পরিমাণে বৃদ্ধি পেলেও কি হয়, সেভাবে বন্টনীকৃত জমির সংখ্যা কিন্তু সেভাবে বাড়েনি। এবং দাক্ষিণাত্যে বিভিন্ন দক্ষিণী বলে বিভিন্ন জায়গিরদার তৈরি করা হয়। ঔরঙ্গজেব বিজাপুর এবং গোলকোন্ডা জয়ের পরে নতুনভাবে দক্ষিণী জায়গিরদার তৈরি করেন। এবং সেইখানে দাক্ষিণাত্যে কী ছিল, দাক্ষিণাত্যে খুব বেশি দাঙ্গা বিক্ষত জায়গা হওয়া সত্ত্বেও সেখানে জায়গির খুব বেশি উর্বর বলা যেতে পারতো না। তো সবাই উত্তর ভারতের উর্বর জায়গিরই চাইছিল, যার ফলে একটা অভিজাতদের সম্প্রদায়ের মধ্যে বা জায়গিরদারি প্রথা নিয়ে মনসবদারদের মধ্যে কিন্তু একটা সবসময় দলাদলি বিদ্বেষ লেগেই থাকতো। ঠিক আছে, তো এগুলো মোটামুটি একটা পরপর অনেকগুলো কারণ আমরা সাজিয়ে নিতে পারি। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতিকে আমরা অস্বীকার করতে পারি না, যেখানে 25 বছর প্রায় একটা নিষ্ফলা যুদ্ধের মতোই তিনি কিন্তু লিপ্ত ছিলেন দাক্ষিণাত্যে। বিভিন্ন ক্ষেত্রে মারাঠাদের ক্ষেত্রেও তিনি যুদ্ধ করে গেছেন, যার কোনো যুক্তি ছিল না আর কি। এবং তার দাক্ষিণাত্য নীতির সাথে সাথে তার ধর্মবিমুখ যে নীতিগুলো, ঔরঙ্গজেবের একটা দায়িত্ব অবশ্যই রয়েছে মোগল সাম্রাজ্যের পতনের ক্ষেত্রে। এবং মোগল সাম্রাজ্যের পতনের পর মোগল সাম্রাজ্যের পতনের একেবারে শেষের দিকে যদি আমরা চলে আসি, তাহলে আমরা দেখতে পাবো যে এত কম সময় মধ্যে প্রচুর সম্রাট পরিবর্তিত হচ্ছেন এবং তাদের নিজেদের মধ্যে কোনো ঐক্য নেই, সুশাসক এর অভাব আমরা দেখতে পাই। হ্যাঁ, তো মোটামুটি আমরা যদি ওভারঅল একটা দেখি, তাহলে অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক বিভিন্ন কারণে কিন্তু মুঘল সাম্রাজ্যের পতন হয়। এবং এই মুঘল সাম্রাজ্যের পতনের এই যে পার্টটা রয়েছে, সেটা কিন্তু আমাদের এই যে আমি শাসকদের নাম বললাম, সেগুলো কিন্তু কিছু কিছু প্রিলিমসের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ। কেননা নাদির শাহের আক্রমণ 1739 সালে হচ্ছে, তখন কে ছিলেন মুঘল সম্রাট? মোহাম্মদ শাহ ছিলেন। ঠিক আছে, মোহাম্মদ শাহ। এবার দ্বিতীয় শাহ আলমের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, বা দ্বিতীয় বাহাদুর শাহের জায়গাটা গুরুত্বপূর্ণ, বা ঔরঙ্গজেবের পরবর্তী শাসক প্রথম বাহাদুর শাহ, এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো এইগুলো আমাদের মাথায় রাখতে হবে প্রিলির দিক থেকে, মেন্সের দিক থেকে, দুটো দিক থেকে কিন্তু ঔরঙ্গজেব পরবর্তী যে মোগল শাসকেরা রয়েছেন সেটা কিন্তু আমাদের বাদ দিলে চলবে না। ঠিক আছে, তো মোটামুটি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি সাম আপ করার চেষ্টা করলাম। খুব বেশি ইনফরমেটিভ নয় ভিডিওটা, আমি খুব ভালো করে জানি, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য যে মোগল সাম্রাজ্যের পতনের কারণের জায়গাগুলো, এবং অবশ্যই ঔরঙ্গজেবের পরবর্তী শাসকগণ থেকেও কিন্তু আমাদের ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, তো এগুলো অবশ্যই মাথায় রাখো। আমাদের কিন্তু প্রত্যেকটা সেগমেন্ট আমরা চেষ্টা করছি কন্টিনিউ করার, ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি। হ্যাঁ, আর এছাড়া আমি বইয়ের রিভিউ আনবো, আশা করি তোমাদের সেই বইগুলো হেল্পফুল হবে। বুকস বলে একটা প্লেলিস্ট আছে, সেটা অবশ্যই তোমরা দেখো। সেখানে আমি সিলেবাসের প্রত্যেকটা টপিক বাই কী কী বই দরকার, কী কী বই খুব ভালো, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করে দিয়েছি। এবং এরপরেই খুব ইম্পর্টেন্ট একটা বুক রিভিউ আসতে চলেছে, সঙ্গে অবশ্যই থাকো। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে তো ভুলোই না। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও। আর আমাদের অনলাইন পেড ব্যাচ জয়েন করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।